আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আমি ডাক্তার রুবেল সজিদ আপনাদের সঙ্গে আছি পুরোটা ঘন্টা ধরে এই অনুষ্ঠানটি নিয়ে। আর আপনারা জানেন আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে কোনো রোগ এবং যে কোনো মানুষের স্বাস্থ্যগত বিষয়ে আমরা এখানে আলোচনা করে থাকি। সুস্থ এবং স্বাস্থ্য সচেতনতা এ দুটোই আমাদের মূল উদ্দেশ্য। তো আপনারা যে আমরা সেটের সামনে বসে আছেন, দেশে বিদেশে বলতে বুঝাবো বিলেতে বা বিলেতের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, আমাদেরকে যারা আপনারা ইমেল করেন তাদের জন্য একটু বলে রাখি, আপনারা ইমেল করবেন। আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, info@iontv.net, info@iontv.net। আর সাবজেক্টের জায়গায় লিখে দিবেন হচ্ছে সুস্থ থাকুন। তাহলে আমরা বুঝে নিব যে এটা আমাদের এই অনুষ্ঠানের জন্য আপনার প্রশ্নগুলো পাঠিয়েছেন। যদি কোনো বিষয়ে জানার থাকে বা আলোচনা করার থাকে তাহলে আপনারা সেখানে লিখে জানাতে পারেন। আর আমাদের সেটের সামনে যে টেলিফোন নাম্বার আছে সেখানে রিং করেও আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। যা হোক, আমি আজকে একটু পুরনো কিছু জিনিস নিয়ে কথা বলবো, এই জন্য যে আমার কাছে কিছু প্রশ্ন প্রায়শই দেখতে পাই, যেগুলো প্রশ্নগুলোর মধ্যে আছে যে বলা হয় যে আমরা বিভিন্ন সময় বলি এক এক রকমের কথা, ডায়াবেটিস, আবার বলি প্রি ডায়াবেটিস, আবার বলি টাইপ 1 টাইপ 2। এই বিষয়গুলো আসলে সাধারণভাবে কী? খুব সাধারণ একটা জিনিস, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে অনেক সময় বিভিন্ন মানুষ এটা কিন্তু করে থাকেন। কারণ আপনারা জানেন, আমি বারবার বলেছি যে আমরা যারা ধরেন এশিয়ান বা যারা বলবো বাংলাদেশি বা বা ভারতীয়, পাকিস্তানি, এই এলাকার মানুষজনের আসলে যেটা লাইফস্টাইলটা যেরকম, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা দেখতে পাই যে এসব দেশে কিন্তু ডায়াবেটিসের পরিমাণটা কিন্তু ডায়াবেটিক রোগীর পরিমাণটা কিন্তু একটু বেশি। কারণ নিয়মের সঙ্গে আমরা চলি না, ঠিক অনিয়মিত চলি বলবো না, ওটাই হয়তো বা নিয়ম আমাদের সেখানকার, কিন্তু সেটা আসলে প্র্যাকটিক্যালি শরীরের জন্য মানে মানানসই নিয়ম হয়তো বা না। কারণ আমরা আগের কথা যদি চিন্তা করতে গেলে দেখি যে আগে কিন্তু আমাদের পূর্বপুরুষেরা এত বেশি মেকানিক্যাল ছিলেন না বা ডিজিটাল ছিলেন না। যদি আমরা বলি তাহলে দেখবেন যে তারা কাজ করতে যেতেন হেঁটে, সাইকেল চালিয়ে বা অনেক কষ্ট করে তারা যেতেন। তাদের কিন্তু একটা মুভমেন্ট এবং সব কিছু মিলিয়ে তাদের কিন্তু একটা কী ছিল, যে এনার্জিটা শরীরের মধ্যে যায়, সেই এনার্জিটা আউট করার একটা ব্যবস্থা কিন্তু ছিল। তারা ঘামতো, তারা এক্সারসাইজ করার দরকার। আমরা কিন্তু এখন এক্সারসাইজ করেও কিন্তু আমরা দেখা যায় যে আমরা ঠিক পরিমাণে আমাদের শরীরের যে ক্যালোরির ইনটেকটা আছে এটা আমরা আউট করতে পারি না, যেটার জন্য আমাদের শুধু ডায়াবেটিস না, আমাদের অনেকগুলো রোগের ভয় কিন্তু আমাদের থেকে যায়। তো ডায়াবেটিসের কথাতে যদি আমরা আসি, যে মানুষ বলে ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস কেন বলা হয় বা কী জন্য বলা হয়, হোয়াট ইজ টাইপ 1 ডায়াবেটিস, হোয়াট ইজ টাইপ 2। খুব সাধারণভাবে আমি আপনাদেরকে এটা বলবো, ঠিক মেডিকেলের ভাষায় বলবো না, মানে পুরোপুরি মেডিকেলের ভাষায় না, মানে যেটা সাধারণভাবে আপনাদেরকে বোঝানোর জন্য যেটা বলা দরকার সেটুকুই আমি আজকে আপনাদেরকে বলবো। আপনারা জানেন যে যাদের বাসাতে ডায়াবেটিকের পেশেন্ট আছেন বা আপনারা যদি কেউ ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে একটু যদি খেয়াল করেন যে প্রথম দিকে যখন আপনার ডায়াবেটিসের অবস্থা যখন বলা হয়েছিল, তখন তারা ডাক্তার টেস্ট করার পরে বা কোনো একটা কারণে টেস্ট করার পরে, ব্লাড টেস্ট করার পর, সব কিছু করার পরে আপনাকে কিন্তু বলেছিল, আপনি প্রথমে হয়তো বলতো প্রি ডায়াবেটিক আছেন, তাই না? প্রি কথাটা ইউজ করা হয়েছে কারণ এটার মানে হচ্ছে ডায়াবেটিসের ঠিক আগের মুহূর্তে আপনি ডায়াবেটিসের রোগী তখনও হননি। একটা আপনার শরীরে ব্লাড গ্লুকোজের যে লেভেলটা, এই লেভেলটা তখনও ডায়াবেটিক যে কন্ডিশনটা আমরা বলি এইটার লেভেলে আসেনি। তো তাহলে এখন সে সময়টা মানে সেটা থেকে আমি কি মুক্তি পেতে পারি কিনা, এরকম প্রশ্ন অনেকে করে। মুক্তি পেতে পারেন, অবশ্যই পারেন। তাতে আপনাকে ডায়াবেটিক যদি হয়ে যান, ডায়াবেটিকার যদি আপনি হয়ে যান, তাহলে পরে আপনাকে যে সমস্ত নিয়মকানুন মেনে চলা লাগে, আমি বলবো যদি আপনারা ওই সময়টাতে ওই নিয়মকানুনটা মেনে চলেন বা তারও আগে থেকে ওই নিয়মকানুনগুলো মেনে চলেন, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের যে প্রবলেমটা, যেটা আর কি, যেটাকে আমরা বলি কি মানুষের শরীরের ব্লাডের মধ্যে বেশি পরিমাণে চিনি চলে আসা, সেটা কিন্তু আসে না নর্মালি। তো সেটা না আসলেই তো ওই কন্ডিশনটার মধ্যে আপনি পড়ছেন না। তো এই কারণে প্রি ডায়াবেটিস কথাটা আসে। তারপরে যখন আপনার এটা চলে আসলো, ডায়াবেটিস কথাটা যখন চলে আসলো, তখন হচ্ছে আপনার ডাক্তার কিন্তু আপনাকে অনেক দিন ধরে চেক করে।
আপনার ব্লাড গ্লুকোজের লেভেল চেক করে। আপনার আগে হলে, যেমন আগে আমাদের করতেন ফাস্টিং ব্লাড সুগার টেস্ট করতেন, র্যান্ডম ব্লাড সুগার টেস্ট, অনেক কিছু টেস্ট করতেন তারা। কিন্তু বর্তমানে কিন্তু এখন টেস্ট করা হয় হচ্ছে হিমোগ্লোবিন A1C নামে একটা এনজাইমের টেস্ট করা হয়, যেটা করলে সেখানে আপনার গত 3 মাসে আপনার শরীরে ব্লাড গ্লুকোজের লেভেল কী ছিল এইটা কিন্তু সেখানে দেখতে পাওয়া যায়। এবং সেখান থেকে আপনার ডাক্তার আপনাকে মানে নির্দ্বিধায় আপনাকে তারা আর কি একটা ডায়াগনোসিসের মধ্যে ফেলতে পারে যে আপনি ডায়াবেটিকার কি ডায়াবেটিকার না। তো যদি আপনি ডায়াবেটিকার হয়ে যান, যদি দেখা যায় যে লেভেলটা অনেক বেশি আছে বা আছে, তাহলে হয়তো বা ডাক্তার আপনাকে, আপনি ডায়াবেটিকার পূর্বে যদি ডায়াবেটিকার হয়ে না থাকেন বা নন ডায়াবেটিকার হয়ে না থাকেন, তাহলে আপনাকে পরের ইয়াতে এসে পরের 3 মাসে আবার আর একটা টেস্ট তারা করে এটা কনফার্মেশন করবেন যে আপনার ব্লাডের গ্লুকোজের লেভেলটা কী হয়েছে, একটু মানে ক্রস করে গেছে, যেটাকে একটা কন্ডিশন হিসেবে আপনার দেহের যে সবসময় এই লেভেলটা বেশি থাকতে আপনি ডায়াবেটিকের হিসেবে আপনাকে গণ্য করা হবে। তখন বলা হবে হয়তো বা আপনাকে লাইফস্টাইল চেঞ্জের কথা বলা হবে, আপনাকে হয়তো বা তখন ওষুধ দেওয়া হবে। বিভিন্ন ক্ষেত্রে এটা ডিপেন্ড করে লেভেলের উপরে, কি কন্ডিশন, কীভাবে সব কিছুর উপরে ইনসুলিনও দেওয়া হতে পারে। এগুলো তখন ডিপেন্ড করবে আপনার ডাক্তারের উপরে, আপনার শরীরের কন্ডিশনের উপরে, পরীক্ষা নিরীক্ষার উপরে। তো এখানে প্রি ডায়াবেটিকটা কখন আমরা বলি, আপনারা জানেন যে আমাদের সাধারণত যে জিনিসটা আসে যে আমাদের নর্মাল যে ব্লাড গ্লুকোজের যে লেভেলটা থাকে আমাদের, ধরেন এটা যদি আমরা 5.5 যদি বলি, আমরা ফাস্টিং ব্লাড সুগারের গ্লুকোজ, সেটা যদি 5.5 যদি আমরা ধরি, তাহলে এটার থেকে কম যদি থাকে আমাদের, তাহলে পরে আমরা কিন্তু বলতে পারি যে আপনি কি আছে যে 5.5 বা 5.7 থেকে যদি কম পার্সেন্টেজে যদি থাকে, তাহলে পরে বলতে পারি আমরা যে আপনি মানে কি বলবো নর্মালে আছেন। কিন্তু যদি এটা ওই 5.7% যদি ক্রস করে চলে আসে এবং সেটা যদি 6.4 পর্যন্ত যদি আসে, তাহলে পরে আমরা সেটাকে বলি হচ্ছে প্রি ডায়াবেটিক কন্ডিশন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যদি এটা 6.5 ক্রস করে যায়, তাহলে আপনাকে ডায়াবেটিকার রোগী হিসেবে গণ্য করা হয় এবং তখন ডাক্তার আপনাকে ট্রিটমেন্টের জন্য বা আপনাকে রক্ষণাবেক্ষণের জন্য আপনার ডায়াবেটিকটাকে সঠিক জায়গায় রাখার জন্য, যে আপনার যাতে ডায়াবেটিকটা না বাড়ে, ব্লাডে গ্লুকোজের পরিমাণ না বাড়ে, যাতে আপনার অন্য কোনো অসুবিধাগুলো মানে যেগুলো পোস্ট ডায়াবেটিকের হওয়ার জন্য যেসব প্রবলেম এগুলোতে না, সেই জন্য এটাকে কন্ট্রোলের মধ্যে রাখার জন্য আপনাকে তখন ওষুধ দিতে পারে, আপনার লাইফস্টাইল চেঞ্জের কথা বলতে পারে, আপনার খাদ্যাভ্যাস প্রয়োজনের কথা বলতে পারে, আপনাকে হয়তোবা কিছু পরামর্শ দিতে পারে, যে পরামর্শটা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য সহায়তা করবে আপনাকে সুস্থ ও সুন্দর থাকতে। তো এইখানে যখন হিমোগ্লোবিন A1C যেটা আছে, এটা যখন আমরা টেস্ট করি তখন দেখা যায় যে এটা সাধারণত বলা হয় যে 42 থাকলে 42 লেস দেন 42 নর্মাল, যেটা আমি বললাম লেস দেন 42 বা 5.7 থেকে মোটামুটি 6.4 পর্যন্ত এটাকে মোটামুটিভাবে প্রি ডায়াবেটিক, আর তার আগে হলে 5.7-এর আগে ধরেন যে এটাকে আমরা নর্মাল বলছি। তো এখন কথা হচ্ছে কি যে যখনই আপনার এটা 48 ক্রস করে যাবে, তার মানে হচ্ছে যখনই এটা 6.5% ক্রস করে যাবে, তখন আপনার ডাক্তার বলবে, এটা আমি কেন দুটোই বলছি, কারণ কিছু দেশে কিছু জায়গাতে 42, 48, 52 এরকমভাবে নাম্বারিংটাকে ব্যবহার করা হয়, আর কিছু জায়গাতে পার্সেন্টেজ হিসেবে করা হয়, মানে বলা হয় আর কি, যে সেই ক্ষেত্রে আছে এটা আছে যে 5.7 বা 5.2। আপনি যেটাতে মানে অভ্যস্ত, যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখছেন আপনারা, সেহেতু আপনারা যেভাবে অভ্যস্ত সেভাবে এটাকে মেনটেন করে নেবেন। ব্যাপারটা হচ্ছে কোনো দেশে সেলসিয়াসের টেম্পারেচার মাপা আর ফারেনহাইটের টেম্পারেচার মাপা, ঠিক আছে? তো যার জন্য আপনি এটা মিলিমোলেও দেখতে পারেন, এটাকে আপনি পার্সেন্টেজেও দেখতে পারেন। তো সেক্ষেত্রে এটা যদি 48 মিলিমোল যদি হয়ে যায় ক্রস করে, তাহলে পরে সেটাকে অবশ্যই আপনাকে ডায়াবেটিকের হিসেবে তখন দেখতে হবে। আর যদি এটার যেটা পার্সেন্টেজে যদি বলি, তাহলে এটা হচ্ছে আপনাকে 6.5% ক্রস করতে হবে। তার মানে 6.5%-এর উপরে চলে গেলেই আপনি কিন্তু ডায়াবেটিকের হিসেবে গণ্য হবেন। তো এই গেল হচ্ছে আমাদের ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক, ডায়াবেটিকের মধ্যে পার্থক্যটা। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা আমি আরেকবার আপনাদেরকে শুদ্ধভাবে
খুব সুন্দরভাবে সহজভাবে একটু রিপিটেশন দিয়ে দিই। যদি আপনার ব্লাড গ্লুকোজের লেভেল যদি থাকে 5.7 এর থেকে কম পার্সেন্টেজ, তাহলে আপনার কোনো ডায়াবেটিক নাই। যদি 5.7 থেকে 6.4% পর্যন্ত থাকে, তাহলে আপনার ডাক্তার আপনাকে অনেক পরামর্শ দিবেন যে আপনি প্রি ডায়াবেটিকের কথা আপনাকে ইউজ করবেন এবং বলবেন আপনাকে এক্সারসাইজ শুরু করতে হবে, আপনার মিষ্টি খাওয়া যাবে না, আপনার কার্বোহাইড্রেট জাতীয় খাওয়া বন্ধ করতে হবে, বেশি ফ্যাট খাওয়া বন্ধ করতে হবে। এই যে জিনিসগুলো, উপদেশগুলো আপনাকে দিবে, আপনার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করে নিতে হবে, যেভাবে চলেন বা যেভাবে খাচ্ছেন, যেভাবে চলছেন, এগুলো একটু চেঞ্জ করে ফেলতে হবে। কিন্তু যদি এটা 6.4 ক্রস করে চলে যায়, তখন কিন্তু আপনাকে ডাক্তার এই পরামর্শগুলোই দিবে যে লাইফস্টাইল চেঞ্জ করুন, আপনি একটু এক্সারসাইজ করুন, হাঁটা চলা বাড়ান, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মোশন যেটাকে বলি, এগুলো একটু বাড়ান। তার সাথে সাথে আপনার খাওয়ারের মধ্যে আপনাকে বলা হবে যে একটু শাকসবজি বেশি করে খান, সালাদ বেশি করে খান, ফাইবারযুক্ত খাবার খান, ফলমূল খান। এগুলো আপনাকে যেমন উপদেশ দিবে, সাথে সাথে আপনাকে একটু ওষুধও দিয়ে দিবে। ঠিক আছে? তো এইভাবে আপনাকে আপনার ডায়াবেটিকটাকে কন্ট্রোলের জন্য ডাক্তার আপনাকে বিভিন্ন পরামর্শ কিন্তু দিয়ে থাকবে। তো এখন আপনি যে পরামর্শগুলো মানছেন ডায়াবেটিকার হয়ে যাওয়ার পরে, যদি আপনাকে ডাক্তার প্রি ডায়াবেটিক অবস্থায় ধরেন, তাহলে সেই সময়ে কিন্তু একই পরামর্শ আপনাকে দিবেন। তো সেই সময়ে আপনি যদি ঠিকমতো মানতেন প্রবলেমগুলো, তাহলে পরে আপনাকে কিন্তু এই ওষুধের ঝামেলায় হয়তো বা যেতে হতো না। বা আপনি যখন নর্মাল ছিলেন, দেখা গেল যে আপনার 5.6, যেহেতু আমরা বলেছি লেস দেন 5.7, 5.6 বা 5.5 আপনার ব্লাড গ্লুকোজের লেভেল, আপনি নর্মাল আপনি, কিন্তু সে সময় দেখা গেল যে আপনার ওজন একটু বেড়ে যাচ্ছে, বা দেখা গেল যে কি, যে আপনার হয়তো বা মনে হচ্ছে যে ডায়াবেটিস টাইপের কিছু দেখা দিয়েছে আপনার শরীরের মধ্যে, এরকম যদি কিছু ডাক্তার, তখনও কিন্তু আপনাকে ডাক্তার কিন্তু বলে থাকেন যে দেখুন আপনাকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, ফাইবারযুক্ত খাবার খেতে হবে। এটা কিন্তু নর্মালি কিন্তু যে কোনো রুগীকে কিন্তু ডাক্তার এটা বলে থাকেন। আপনি যদি প্রথম থেকে এই জিনিসটা মেনটেন করেন, আমি বলি রুগী হওয়ার দরকার নাই। 40 পার হলো, 40+ হলো মানে আপনাকে আপনার শরীরের যত্ন নিতে হবে। কারণ 40+ মানেই আপনার শরীরের যে রোগ প্রতিরোধের ক্ষমতা এবং যে গ্রোথটা, এটা কিন্তু আবার নিচের দিকে নামতে থাকবে, তাই না? তো এই সময়টাতে আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে। সেই সময়টাতে আপনাকে এই যে ডায়াবেটিকের রুগীদেরকে যেগুলো কথা বলা হয়, এইগুলো জিনিস এমনি মানতে হবে। আপনি ডায়াবেটিকার হন আর ডায়াবেটিকার না হন। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? 40-এর পরে, আপনার বয়স যখন 40 হয়ে গেল, তারপরে আপনাকে কিন্তু আপনার খাওয়া দাওয়াতে, আপনার লাইফস্টাইলে, আপনার ধরুন যে লাইফস্টাইল বলতে বোঝাচ্ছি যে আপনাকে একটু হাঁটা চলা করা, বা ধরেন যে আমি যেটা সবসময় বলে থাকি যে আপনার যদি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে অফিস হয়, হ্যাঁ, আপনি সাইকেল চালিয়ে চলে যান বা আপনি হেঁটে চলে যান। আপনাকে গাড়ি ইউজ করতে হবে, আপনি গাড়ি হয়তো বা আপনার ফ্যাশনের জন্য যাচ্ছে, আমি বড়লোক মানুষ, আমার তো গাড়ি ছাড়া তো আমি চলতে পারি না। এটা হলো আসলে ঠিক আছে, আপনার পয়সা আছে, আপনি বড়লোক মানুষ, সব ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আপনার শরীরের সঙ্গে, আপনি যদি এক্সারসাইজ করেন ঠিকমতো, তাহলে পরে কিন্তু আমি বলবো যে ঠিক আছে, ইটস ওকে। কিন্তু যদি এটা না করেন, তাহলে আপনি কিন্তু ওই বিনামূল্যে এক্সারসাইজের মতো, আপনার নিজের অজান্তেই এক্সারসাইজের মতো, যে আপনি হাঁটলেন, আপনি যে আমি গতদিনও বলেছি, এই যে 3 কিলোমিটার হেঁটে গেলেন এবং 3 কিলোমিটার হেঁটে আসলেন, তার মানে আমরা যেটা স্ট্যান্ডার্ড বলি 10,000 স্টেপস পার ডে, এর মধ্যে 8,000 স্টেপ কিন্তু 6 কিলোমিটার হাঁটলে কিন্তু হয়ে যায়। আপনি যদি 6 কিলোমিটার হাঁটেন, তাহলে কিন্তু যেটা বলা হয় যে 10,000 স্টেপস পার ডে একটা মানুষের ন্যূনতম হাঁটা, সুস্থ থাকার জন্য হাঁটতে হবে, সেটার মধ্যে কিন্তু 8 থেকে 9,000 কিন্তু কাভার হয়ে যায়। ঠিক আছে? আর বাকিটা আপনি বাড়িতে যেসব চলাফেরা করেন সেগুলো বোঝায়। তারপর প্রত্যেক দিন 10,000 স্টেপের কথা আমি বলি, তাই না? তো এই জিনিসটারই পুনরাবৃত্তি এবার জিনিসটা চলে আসলো, যে তখন আপনাকে ডাক্তার বলবে যে লাইফস্টাইল চেঞ্জ করেন, আপনি যেভাবে চলছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন, গাড়িতে উঠছেন, যাচ্ছেন, হয়তো বা মুভমেন্ট বেশি করে হচ্ছে না, শরীরের ওজন বাড়ছে, ওবেসিটি যেটাকে বলি আমরা, এগুলো হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, আপনার অনেকগুলো সমস্যার সৃষ্টি হতে পারে। এটা কিন্তু শুরু হবে 40-এর পরে, আগেও হতে পারে, তবে 40-এর পরে আপনার এটা একটু বেশি হয় বলে ওই সময়টায় মানুষকে তার স্বাস্থ্যের দিকে একটু বেশি করে যত্ন নিতে হয়। তো সেই যত্নটা নিতে গেলে তখন বলা হয় যে আপনি হয়তো বা খেলতে যাবেন,
হয়তোবা আপনাকে বলা হলো যে আপনি ঠিক আছে, আপনি কিছু করতে পারছেন না, আপনি জিমে যান। আপনি জিমে যে যাচ্ছেন কিন্তু বডি বিল্ডিং করার জন্য না। বডি বিল্ডিং করতে পারেন, এটাও খুব ভালো জিনিস, কিন্তু এইটা আপনার মানে মুখ্য উদ্দেশ্য না। আপনার মেন উদ্দেশ্য হচ্ছে কি? আপনার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনার স্বাস্থ্যটাকে ভালো রাখা। আপনার শরীরে আমরা যেটা বলেছিলাম, আমি একদিন এর আগে বলেছি, আমরা প্রত্যেক দিন পুরুষ মানুষ মোটামুটি 2000 থেকে 3000 কিলো ক্যালোরি আমরা কিন্তু আমাদের শরীরে এনার্জি ইনটেক করি খাওয়া দাওয়ার মাধ্যমে, ঠিক আছে? সেইটার থেকে শরীর কিছু ব্যবহার করে, বাকিটা জমে যায়। তো এই জমা জিনিসটাকে যদি আমরা বের করে না দিই, তাহলে পারেই কিন্তু আমাদের শরীরের মধ্যে এইটা পরবর্তীতে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে, হার্টের অসুখ শেষ করতে পারে, আমাদের ডায়াবেটিক নিয়ে আসতে পারে, অন্যান্য অনেক অসুবিধা কিন্তু নিয়ে আসতে পারে। তো সেই জন্য বলা হয় যে এই সময়টাতে 40-এর পরে মানুষের গ্রোথটা যেহেতু কমতে থাকে, সেহেতু মানুষকে ওই সময়টাতে মানুষকে একটু স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য মানুষকে, যেমন তাকে বারবার আমি বলি, সবসময় আমি বলি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা, তার সাথে সাথে খাদ্যর মধ্যে কিছু পরিবর্তন আনা, যে আপনি একটু মিষ্টি, অনেকে দেখতে গেলে দেখতে পাবেন, যেমন সরাসরি কোনো রুগীকে কিন্তু প্রশ্ন করা হয়, আপনার পরিবারে কারো ডায়াবেটিক আছে, এরকম প্রশ্ন কিন্তু করা হয় না? তখন রুগী যদি বলে হ্যাঁ আমার তো বাবার ছিল বা আমার তো মায়ের ছিল, তো সেক্ষেত্রে ডাক্তার চট করে কিন্তু ধরে নিতে পারে যে এটা জেনেটিক্যালি এফেক্ট করতে পারে আপনাকে। তখন কি করবে? তখন কিন্তু আপনাকে আগে থেকেই বলে আপনাকে তো এগুলো একটু মেনে চলতে হবে। কারণ হচ্ছে যে আপনার এগুলো না মানলে আপনি কিন্তু আসলে ডায়াবেটিকের একটা সম্ভাবনা আপনার থাকে। কারণ যাদের বাবা মার ডায়াবেটিক থাকে তাদের কিন্তু মানে জেনেটিক্যালি আমরা বলি যে এটা তাদের পারিবারিকভাবে, যেটা বলি আর কি আমরা, যে পারিবারিকভাবে এটা আপনার উপরে আসতে পারে যদি আপনি কন্ট্রোলড না হন। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই যে ডায়াবেটিসের জন্য ওষুধ খাবেন বা আপনি খাওয়া দাওয়া চেঞ্জ করবেন বা আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন, এটা অসুস্থ হওয়ার পরে কেন? এটা ওয়াই নট আগে থেকে? যে জন্য প্রিভেন্টিভ মেডিসিনে সবসময় বলা হয় যে মানুষকে সুস্থ এবং সবল থাকার জন্য সবসময় এটা একটা মানুষকে সবসময় কিছু না কিছু এক্সারসাইজ, কিছু না কিছু মানে যেটাকে বলবো যে নর্মাল খাওয়া দাওয়া, স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হয়। আমরা যদি এবার একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করি বাঙালিরা, মশলা ছাড়া বা আমাদের মশলা টশলা না, অনেকে আবার ভাবেন যে আমি যদি মাংস দিয়ে ভাত না খেলাম, হ্যাঁ, তাহলে তো আমার খাওয়াই হলো না, ঠিক আছে? আমরা ফাইবার ইনটেক আমাদের কম। ফাইবার কোথা থেকে পাই আমরা? ফাইবার আমরা পাই ভেজিটেবল থেকে। আমি ভেজিটেবলে খেলাম না, আমি ফাইবার পাই আমরা ফলমূল থেকে, আমরা ফাইবার পাই হচ্ছে ধরুন সালাদ থেকে। কিন্তু আমরা এগুলো খাওয়া দাওয়াই করলাম না, আমরা শুধু মাংস, বিরিয়ানি আর তৈলাক্ত খাওয়া শুরু করলাম। এটা শরীরে কি করবে? আপনার শরীরের মধ্যে ফ্যাটটা কিন্তু জমতে থাকবে এবং তাতে কি হবে? তাতে আপনি একটা সময় পরে এসে দেখা যাবে যে এটা আপনাকে বার্ধক্যের দিকে কিন্তু নিয়ে যাবে, আপনাকে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতির কারণ হয়ে যাবে, যেটার একটা কারণের মধ্যে চলে আসবে ডায়াবেটিস, পরে হয়তো বা হার্টের কথা তখন আসবো ওটা, বা অন্য কোনো অর্গানের কথা, কিন্তু এটার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস। কারণ যখনই এটা আপনার লেভেলটাকে, ডায়াবেটিস তো এমনি হয় না, তাই না? আপনারা জানেন, আমি বলেছিলাম ডায়াবেটিস নিয়ে যখন কথা বলেছিলাম এটাকে, তখন বলেছিলাম যে ডায়াবেটিসটা, এই কন্ডিশনটা কিন্তু তৈরি হয় শরীরের দুটো কারণে। একটা হতে পারে যে আপনারা জানেন যে প্যানক্রিয়াস নামে আমাদের একটা অর্গান আছে, যে অর্গান থেকে ইনসুলিন, আপনার এই নামটার সঙ্গে সবাই পরিচিত, দেখবে হয়তো বা আপনার বাড়িতে খুঁজতে গেলে দেখা আপনার চাচা, মামা, ভাই বা কেউ না কেউ দেখবেন যে হয়তো দেখা গেল যে ইনসুলিন নিচ্ছে, অথবা আপনি এটা নামটার সঙ্গে খুব পরিচিত। এই ইনসুলিনটা কিন্তু আমাদের শরীরে আমাদের ব্লাডের গ্লুকোজের এই যে লেভেলটা আমাদের এটা কিন্তু মেনটেন করে। এখন যখনই এই ইনসুলিনের প্রোডাকশনে কোনো অসুবিধা হয় বা প্রোডাকশন কমে যায় বা প্রোডাকশনই হয় না, সেক্ষেত্রেই ডায়াবেটিসটা তৈরি হয়। সেখান থেকেই প্রশ্ন আসে ডায়াবেটিস টাইপ 1টা কী আর ডায়াবেটিস টাইপ 2টা কী। ডায়াবেটিস টাইপ 1-এ অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এক্ষেত্রে রুগীদের শরীরের প্রোডাকশনটা ইনসুলিনের কমে যায়, থাকে না। আর ডায়াবেটিস 2-এর ক্ষেত্রে আসে যেটা, সেটা হচ্ছে যে এটা একটা মানে এটা কিন্তু বলে নিই, ডায়াবেটিস 1টা কিন্তু ছোটো বয়স থেকে হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, ইয়াং বয়সেও হতে পারে, ঠিক আছে? কিন্তু ডায়াবেটিস 2টাকে আমরা এভাবে করি যে যেটা আপনাকে একটা সময় পরে এসে আপনার প্রোডাকশনটা কমিয়ে দিতে পারে ইনসুলিনের,
বা হয়তো দেখা গেল যে এটাকে একটু ত্বরান্বিত করার জন্য আপনার মানে ঠিকমতো মেকানিজমে ঠিকমতো কাজ করছে না, এরকম একটা পরিবেশের সৃষ্টি দেহের মধ্যে হয়। আমি একটু মেডিকেল টার্মগুলো বেশি ইউজ করতে চাচ্ছি না বলে আপনাদেরকে এইভাবে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। তো তাতে হয় কি, তখন আপনাকে ডাক্তার ওষুধ দিয়ে সেটাকে কি করে, ওইটাকে লেভেলে আনার চেষ্টা করা হয় যাতে ইনসুলিনটা ঠিকমতো প্রোডাকশন হয়। সাথে আপনাকে বলে আপনি এই স্টাইলগুলো চেঞ্জ করুন, তাহলে ব্লাডের সুগারের লেভেলটা আপনার শরীরে থাকবে না। এই কথাগুলো কিন্তু আপনাকে ডাক্তার তখন বোঝানোর চেষ্টা করে। তো এক্ষেত্রে তখন হয় কি, যে এই যে ডায়াবেটিক 1 এবং ডায়াবেটিক 2, তো ডায়াবেটিক টাইপ 2টাই কিন্তু আমাদের কাছে মূল যে জিনিসটা নিয়ে আমরা কথা বলি, যে ডায়াবেটিক টাইপ 2 এর পেশেন্টরা যারা হন, তারা কিন্তু আমাদের এশিয়ানদের মধ্যে বা আফ্রিকানদের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যায়। কারণ হচ্ছে যে এসব জায়গাতে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতনতার অভাব আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে নিউট্রিশনের অভাব আছে, এই কথাটা আমি বলবো না, কিন্তু স্বাস্থ্য সচেতনতার অভাবটা কিন্তু আছে। যে কারণে দেখা যায় যে আমরা হয়তোবা নিজের স্বাস্থ্য নিয়ে এত চিন্তা করছি না। যেমন অনেকের বাড়িতে গেলে দেখবেন বাবা মা বলবে, ইসিরে আমার ছেলেটা বাইরে থেকে দেখ কেমন শুকিয়ে গেছে, মুখটুক, খাওয়া দাওয়া করে না। মানে তারা মনে করে আমার ছেলের স্বাস্থ্য ভালো আছে মানে আমার ছেলেকে মোটাসোটা হতে হবে। ব্যাপারটা হয়ে গেছে এরকম, যে তারা মনে করে আমার ছেলে মোটাসোটা হবে মানে আমার ছেলে ভালো আছে, ভালো স্বাস্থ্যের অধিকারী। আসলে কি তাই? একটু যদি চিন্তা করে দেখেন যে আপনার ছেলের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি যদি মোটা হয়ে যায়, তখন আমরা কিন্তু এটার একটা কন্ডিশন দিয়েছি, ওবেসিটির কথা বলি আমরা। তার মানে কি, আপনার ওজন বেড়েছে, আপনাকে আমরা কী বলে, মোটা বলি, ঠিক আছে না? দেখবেন যে অনেক বাচ্চাকে বা অনেক ছেলেপেলেকে আমরা কিন্তু বলি আরে এত মোটু হয়ে গেছে, তাই বলি আমরা মোটু হয়ে গেছে। তখন শুনতে হয়তো বা খারাপ লাগে যে মোটু হয়ে গেছে, কিন্তু পরিবারের কাছে হয়তো মনে হচ্ছে যে না, তার স্বাস্থ্যটা খুব ভালো আছে, হি ইজ ভেরি হেলদি, এরকম মনে করে। কিন্তু আসলে এই কন্ডিশনগুলো হচ্ছে আমাদের যে দেশের এক একটা পরিবেশের উপরে, এটা তাদের লাইফস্টাইল। কিন্তু মনে রাখতে হবে যে একটা মানুষের ওজনেরও কিন্তু একটা স্কেল আছে, যে একটা মানুষের বয়স অনুপাতে কী ওজন হওয়া উচিত। মানুষ লম্বা এবং বয়স এগুলো মেজার করার পরে একটা মানুষের ওজন কী হওয়া উচিত এটা কিন্তু বলে দেওয়া হয়, বা ফ্যাটের পরিমাণ কীরকম থাকা উচিত একটা শরীরে, এগুলো কিন্তু বলে দেওয়া আছে। এগুলো কিন্তু আপনারা আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে কিন্তু পাবেন। তো সেক্ষেত্রে যেটা আসে যে ওবেসিটিটা কিন্তু একটা বিশাল রকমের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য, বা যেটাকে বলবো যে প্রি ডায়াবেটিক রুগীদের যাদেরকে ধরা পড়ে তাদের মধ্যে বেশিরভাগেরই দেখা যায় যে তাদের ওজন বেশি শরীরে। তো এই ওজন কমানোর জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের পন্থা ইউজ করে থাকে, কিন্তু সবথেকে ভালো পন্থা যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি এক্সারসাইজ করা। যে আপনি এক্সারসাইজ করতে যাবেন বা খেলাধুলা করবেন। অনেকে আছেন যেমন হয়তো বা সপ্তাহে, সবাই তো কাজ করে, কাজের মধ্যে সময়টা তো সবার কম হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেকে আছে যারা প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 1 দিন বা 2 দিন তাদের শখের জিনিস খেলতে যায়। ধরেন ব্যাডমিন্টন খেলতে যায়, কিন্তু ব্যাডমিন্টন খেলতে যান মানে আপনি কিন্তু ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হবেন তা কিন্তু না। জিনিসটা হচ্ছে যে আপনি ব্যাডমিন্টনটা খেলতে যান আপনার স্বাস্থ্যের জন্য, যে আপনি এই যে লাফালাফি করছেন, এই যে আপনি এক্সারসাইজটা করছেন, এটা কি করছে আপনাকে আপনার শরীরের যে এক্সট্রা ফ্যাটগুলো আছে বা আপনার শরীরের যেগুলো প্রয়োজন না, যে এনার্জিগুলো, সেগুলোকে বার্ন আউট করে দিতে বা আপনাকে এগুলোকে বের করে দিতে সহায়তা করছে। অনেকে আছেন দেখবেন যে এখন টিভি খুললেই দেখা যায় কি অমুক ওষুধ খেলে আপনার 3 দিনে পেটের চর্বি চলে যাবে, অমুক ওষুধ খেলে আপনার এত দিনের মধ্যে ওজন কমে যাবে। হ্যাঁ, বিভিন্ন রকমের ওষুধ আছে বা ল্যাক্সেটিভ আছে যেগুলো টিভিতে অ্যাড দেওয়া হয় বা কিছু করা হয়, বলা হয় ওজন কমানোর জন্য। কিন্তু আমি বলি ওজন কমানোর জন্য সবথেকে ভালো বুদ্ধি হচ্ছে আপনি নিয়মিত আপনাকে এক্সারসাইজ করা। যদি কোনো কিছুই করতে না পারেন, হাঁটুন। যে কারণে আমি বলি যে হাঁটুন। যদি আপনার মনে হয় যে আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার পয়সা করে কোনো কাজে দিবে না। যে জন্য আমি তখন তো এই জিনিসটাকে একটু এইভাবে বলি যে আপনি হয়তো মনে করছেন যে গাড়িতে করে অফিসে যাওয়াটা আমার জন্য স্টাইল। যদি এটা 3 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে, আমি বলি ওই সময় ওইটা আপনি হেঁটে যান, আপনি হাঁটুন। তাহলে 3 কিলোমিটার 6 কিলোমিটার যে আপনি হাঁটলেন, তাতে একটা সুস্থ মানুষের জন্য যেটা স্ট্যান্ডার্ড, যেটা বলা হয় যে তার এনার্জি লসের জন্য প্রয়োজন যে 10,000 স্টেপস পার ডে, সেটা কিন্তু হয়ে যায়, তাই না? যে 8 থেকে 9,000 হয়ে যায়। বাকিটা আপনি চলাচল যেটুকু করলেন সেটুকুর উপর বেস করে কিন্তু আপনার
ওই 10,000 স্টেপটা কিন্তু আপনি মানুন, আজকে থেকে আপনি শুরু করুন যে আপনি 10,000 স্টেপ পার ডে প্রতিদিন হাঁটবেন। আপনি দেখবেন যে ভবিষ্যতে আপনার কোনো রকমের কোনো রোগ বিরোগের অসুবিধা, আর আপনি যদি ডায়াবেটিকের হয়ে থাকেন তাহলে তো এটা আপনার জন্য বলবো যে খুবই ভালো যে আপনি আপনার ডায়াবেটিকটাকে কন্ট্রোলে রাখতে এটা সহায়তা করবে। দেখা যাবে যে আপনি যদি এখন ধরে নিলাম যে আপনি 6টা ওষুধ খান, 6টা বলতে 6,000 পাওয়ারের ওষুধ খান, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এটা ওষুধ হয়তো কয়েকদিন পরে ডাক্তার পরীক্ষার পরে আপনাকে এটা চেঞ্জ করে দিতে পারবে যখন কন্ডিশনটা যদি দেখে ইমপ্রুভ হয়েছে। তো দর্শক মণ্ডলী, সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবারও দেখা হচ্ছে, থাকবেন সাথে।